নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস ও টয়েফেল এবং সেই সংক্রান্ত পরীক্ষার আমার আগের ভিডিও পার্ট 1 তারই এটি দ্বিতীয় পর্ব বা পার্ট 2। আগের ভিডিওতে এই সংক্রান্ত পরীক্ষার কথা এবং একজন ফরেন স্টাডি অ্যাসপিরেন্ট কীভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, আরও কী কী পারিপার্শ্বিক, অর্থনৈতিক এবং ফ্যামিলিগত সমস্যা আসে এবং সেগুলোকে কীভাবে বুদ্ধিদীপ্তভাবে সলভ করা যায় সেসব নিয়ে আলোচনা চলেছে। ভিডিওটির এই পার্ট 2 পর্বে সমস্ত পরীক্ষা পদ্ধতি, তার প্রাক প্রস্তুতি অর্থাৎ অ্যাডভান্স প্রিপারেশন এবং অন্যান্য বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার নিয়ে কীভাবে অন্যান্য মিডিয়ার এবং অন্যান্য বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একটু অ্যাটেন্টিভলি ভিডিওটি দেখুন, ইউ উইল গেট দ্য মোস্ট অফ ইউর আনসার্স। আচ্ছা, এই আইএলটিএস আর টয়েফেল এর তুমি তো টয়েফেল দাওনি না। আইএলটিএস এর পরীক্ষাগুলো মানে পরীক্ষা বছরে কবার হয়? আইএলটিএস এবার আইএলটিএস এর মধ্যে আবার দুটো আর কি ম্যাটার আসে। আগে ছিল হচ্ছে আইএলটিএস মানে হচ্ছে তোমাকে পেপারে তোমার দিতে হবে। এখন তুমি কম্পিউটার বেস তোমার দিতে পারো সিবিটি, আইদার অর পেপারও তোমার দিতে পারো। পেপার যদি বলি আমি, পেপার মাসে জাস্ট দুবারই হয়। পেপার মাসে দুবার হয়। মাসে দুবার পেপার। আর আমি যদি কম্পিউটার বেস টেস্ট বলি, এটা প্রত্যেক দিন হয়, মানে লাইক 365 ডেজ হয়। প্রতিদিন দেওয়া যায়? প্রতিদিন দেওয়া যায়। আচ্ছা, এর কোনো ফিজ আছে? হ্যাঁ, ফিজ নিশ্চয়ই আছে। এর আইএলটিএস এর ক্ষেত্রে এবং এখানে একটা আসে যে আইএলটিএস এর ক্ষেত্রে এক্সাম দিতে যেহেতু এটা পাউন্ডে ক্যালকুলেট হয়, এটা হচ্ছে অ্যারাউন্ড এখন আমাদের ইনফ্লেশনকে নিয়ে 14 থেকে 15,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, ভারতীয় টাকায় 14 থেকে 15,000 টাকা লাগছে। আচ্ছা, এখন আইএলটিএস মানে যতবার বসবো ততবারই আমাকে সেম অ্যামাউন্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটা কথা আমায় বলো যে তাহলে তুমি তো বললে হাই সেকেন্ডারি পরীক্ষা মানে পড়াশোনার সময় অল্প অল্প করে পড়ছিলে, না হাই সেকেন্ডারি পরীক্ষার 6 মাস আগে থেকে পড়ছিলে, না হাই সেকেন্ডারি ঠিকঠাক ভাবে হাই সেকেন্ডারি পরীক্ষার পরে থেকে পড়ছিলে মানে পাস করার পরীক্ষা দেওয়ার? আমি যদি সত্যি কথা বলি, আমি ক্লাস 12 শুধুমাত্র এইচএস নিয়ে ব্যস্ত ছিলাম যে আমি হাই সেকেন্ডারিতে ভালো স্কোর করতে হবে, বিকজ বাইরের ক্ষেত্রে আর কিছু লাগবে না। আমার এইচএস এ কত স্কোর হয়েছে সেটা তোমার লাগবে, কত পার্সেন্টেজ পেয়েছি, এই সাবজেক্টে এত পেয়েছি, পরে আমার কত দাঁড়াচ্ছে, আমি আমার সাবজেক্টে নিতে পারছি নাকি সেই স্কোরে। তো আমি এইচএস এর জন্য মেনলি প্রিপেয়ার করছিলাম। তাছাড়া যেটা করছিলাম, আমার ভেবেছিলাম হয়তো আমি এইচএস এর টাইমে আমি আইএলটিএস দেবো, আর আমি সেই সময় আমি টাইমে পেরে উঠতে পারিনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এইচএস এর টাইমে যে কিছু কনসালটেন্সি রয়েছে, আমি কনসালটেন্সি নাম অফকোর্স নিচ্ছি না এখন ইউটিউব প্ল্যাটফর্মে, আমি তোমার নেবো না সেটা। তো যে কনসালটেন্সি গুলো তোমার আছে, আমি ওরকম একজন কনসালটেন্সিকে আমি অ্যাপ্রোচ করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে লাইক তারা আমার এই ইউনিভার্সিটি আমার কিছু চয়েসেস দিয়েছিলাম, কিছু কান্ট্রি চয়েসেস দিয়েছিলাম, তো তারা সেই ইয়েতে তারা অ্যাপ্লিকেশন করেছিল। তো এটা আমি করেছিলাম হচ্ছে ডিউরিং মাই এইচএস টাইম, and the rest of the work, the most of the work if I say about, আমি করেছিলাম হচ্ছে আফটার মাই এইচএস। আচ্ছা, এখানে একটা কথা আছে, হ্যাঁ, তুমি তো নাম নিতে চাইছো না, ঠিক আছে। এবার তুমি এই কনসালটেন্সি গুলোর খোঁজ কিভাবে পেলে সেটা অন্তত আমাদের জানো। কনসালটেন্সি খোঁজের ক্ষেত্রে মানে কি তুমি গুগল সার্চ করে পেয়েছো, নাকি কোনো কারোর কাছ থেকে ইনফরমেশন পেয়েছো যে হ্যাঁ এখানে যাও এরা ভালো করে, কিভাবে পেয়েছো? আমি মোস্ট অফ কনসালটেন্সি খোঁজের ক্ষেত্রে আমি ইন্টারনেট থেকেই পেয়েছি, এবং ইন্টারনেট থেকেই আমি বলবো যে সবাইকে তোমার নেওয়া উচিত। আর আমি বলবো যে তুমি বুঝতে পারবে কি করে, কারণ আমি জেনেছি তুমি কয়েকটা ক্ষেত্রে তোমাকে খুব মিসগাইড করেছিল, আবার কয়েকটা কনসালটেন্সি খুব ভালো পারফর্ম করেছিল। তো সেটা বোঝার উপায় কি? একজন যখন সার্চ করবে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে যে আমি এই এই জিনিসগুলো আমি দেখে নেব, রেটিং বা অন্যান্য কিছু বা আরো কিছু যদি থাকে, তোমার ক্রস চেক করার জায়গা আছে? ক্রস চেক করার জায়গা অনেক আছে। ক্রস চেক করার জায়গা হচ্ছে, প্রথম কথা আমি যেটা রেকমেন্ড করবো সবাইকে, ইউটিউবে সার্চ করতে। যে আমি আগে প্রথমে ইউটিউবে সার্চ করতে বলছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে আমি যেটা শুধু গুগলে নয়? না, শুধু গুগলে নয়, ইউটিউবে যারা তোমার নিয়েছে তারা এরকম অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে রিভিউ দেওয়া আছে। তো I will personally suggest that you should search on YouTube. Like, okay, first of all, you need to be like sure about your country.
তোমাকে তোমার কান্ট্রি হিসেবে সিলেক্ট করতে হবে, যে তুমি আগে সেটা তোমাকে দেখতে হবে। which country to be chosen? Yeah. মানে which country you want to go and study? হ্যাঁ, যে আমি বললাম যে আজকে বললাম আমি ইউএস যাব, কালকে বলছি আমি ইউকে যাব, আবার কালকে বলছি আমি এইসব কোথাও কানাডা যাবো, আমি তোমার কানাডা যাব। হ্যাঁ, সেটা বললে হবে না। সেটা বললে হবে না। আমাকে একটা বা একটার থেকে বেশি 3-4টে, 4খানা ম্যাক্সিমাম আমাকে কান্ট্রি আগে চুজ করে রাখতে হবে, রেখে তারপর আমাকে দেখতে হবে ওই কান্ট্রির জন্য কি ভালো কনসালটেন্সি রয়েছে। তো সেটা আগে ইউটিউবে আগে তোমার রেকমেন্ডেশন তোমাকে দেখতে হবে, মানে ইউটিউবে রেকমেন্ডেশন মানে ওই সার্চিংটাই জরুরি মেন। মানে না, ইউটিউবের ক্ষেত্রে তোমাকে আগে যারা ব্লগার, যারা মানে রিভিউ করেছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গেছে, এরকম অনেক স্টুডেন্টস গেছে যারা আর কি রিভিউ করেছে, এই রিভিউ গুলো তোমাকে দেখতে হবে। তো এই রিভিউ গুলো দেখতে তুমি নিজে আগে বুঝতে পারবে যে হ্যাঁ এই কনসালটেন্সি আমার ক্ষেত্রে বেটার। আচ্ছা, IELTS টার কিভাবে পরীক্ষা দিয়েছিলে, আর প্র্যাকটিক্যাল ওখানে পরীক্ষা দিতে গিয়ে কি প্রবলেম ফেস করেছো? তো আইএলটিএস এর ক্ষেত্রে যদি আমি বলি, আইএলটিএস আমি যেমন সিবিটি, এটা কি কম্পিউটার বেসড টেস্ট তোমার দিয়েছি, আমার আইএলটিএস দুবার আমাকে দিতে হয়েছিল। আচ্ছা, দুবার আমি কিন্তু আমার দুটো সেপারেট আইএলটিএস তোমার দিয়েছিলাম। একবার দিয়েছিলাম নর্মাল আইএলটিএস, তাতে আমার 6 ব্যান্ডস এসেছিল, আর আরেকবার দিয়েছিলাম হচ্ছে ইউকে ভিআই আইএলটিএস, তাতে আমার 6.5 ব্যান্ড এসেছিল। এবার ইউকে ভিআই আইএলটিএস টা কি? ইউকে ভিআই আইএলটিএস টা হচ্ছে স্পেশালি একটা আইএলটিএস যেটা শুধুমাত্র ইউকে তেই ভ্যালিড। সেটা হচ্ছে ইউকে ভিআই, মানে হচ্ছে যেটা ইউকে ভিসা ইমিগ্রেশনের দ্বারা অ্যাপ্রুভড করা আছে। এটা হচ্ছে ইউকে ভিআই আইএলটিএস। এবং আমি দুটোই একাডেমিক দিয়েছি, অ্যাজ আমি স্টাডি করতেই তোমার যাচ্ছি, ফার্দার স্টাডি করতে যাচ্ছি আমি ইউকেতে। তো আমার নর্মাল আইএলটিএস আমি যদি কথা বলি, আমি মানে আচ্ছা, ইউকে ভিআই আর নর্মাল আইএলটিএস এর মধ্যে তফাৎ কিছুই নেই, জাস্ট নামে জাস্ট তোমার তফাৎ আছে। মানে ইউকে এর ক্ষেত্রে কেউ যদি পড়তে যায় তার নর্মাল আইএলটিএস তার হবে না, তাকে ইউকে আইএলটিএস তাকে তোমার দিতে হবে। ইউকে ভিসা ইমিগ্রেশনের যে আইএলটিএস থাকে সেই আইএলটিএস তাকে তোমার দিতে হবে, ঠিক আছে? এবার আমি যদি বলি আইএলটিএস এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর আমার নিজের বাড়িতে বসে পড়ার সাথে কি ডিফারেন্সটা রয়েছে। তো বাড়িতে কেউ যদি আইএলটিএস প্রিপেয়ার করতে চায়, তো আমি বলবো যে প্রথম কথা তাকে স্পোকেন ইংলিশে কিন্তু খুব ভালো হতে হবে। সে যদি স্পোকেন ইংলিশে সে যদি ভালো না হয়, তাহলে তাকে বলবো যে সে যেন 1 মাস 2 মাস যেন স্পোকেন ইংলিশটা ভালো করে শেখে। মানে না শিখে সে যেন তাড়াহুড়ো করে যেন আইএলটিএস মানে না বসে, মানে প্রিপারেশন করাটাই ফালতু। মানে অকারণ লাইক 15,000 রুপিস ওয়েস্ট হবে, বিকজ ওরা স্পিকিংটা কিন্তু খুব ভালো করে তোমার দেখবে। আমার যেহেতু থ্যাঙ্কফুলি আমার স্পিকিংটা মোটামুটি ছিল, এই জন্য আমার স্পিকিং এ দুবারে আমি 6.5 ব্যান্ড পেয়ে গেছি। তো আর বাকি যদি কথা বলি, বাকি লিসনিং, রিডিং, রাইটিং, হ্যাঁ এখানে ক্ষেত্রে লোকের অনেক জায়গায় অনেক লোকের মানে মোস্ট অফ লোকের, ইন্ডিয়ান লোকের যেটা আমি বলি প্রবলেম আসে, সেটা হচ্ছে অ্যাকসেন্টের ক্ষেত্রে। লিসনিং এর ক্ষেত্রে তোমাকে যদি আমরা যদি সিবিটি দিই, কম্পিউটার বেসড টেস্ট যদি তোমার দিই, তাহলে আমাদের কানে আমাদের হেডফোন দেবে, এবং যেটা বলবে তার মধ্যে কি কোয়েশ্চেন থাকবে, মানে যা বলবে একটা প্যাসেজে তার মধ্যে কিছু কোয়েশ্চেন তোমার থাকবে, কিছু লেখা থাকবে কম্পিউটার স্পিডে কোয়েশ্চেন, তোমাকে টাইপ করে সেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে টাইপ করে তো দিতে হবে। এবার ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে বিভিন্ন টাইপের অ্যাকসেন্ট তোমার আছে এখানে, মানে শুরু করে ব্রিটিশ অ্যাকসেন্ট থেকে শুরু করে আমেরিকান অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ইভেন আমি রাশিয়ান অ্যাকসেন্টেও লোককে কথা বলতে পারে এরকমই আমি প্যাসেজ তোমার শুনেছি, এরকম এর থেকে আমাকে কোয়েশ্চেন তোমার দিয়েছে। তো এটার ক্ষেত্রেও আর একটা খুব প্রবলেম হয়। তো এটার ক্ষেত্রে এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে আমি বলবো যে লোকে অনেক কিছু বলবে যে এই কোর্স করো, ওই কোর্স করো, বাট আমি কোনোদিন বলবো না কোর্স করো, আমি বলবো যে ইউ শুড গো ফর সাম হলিউড মুভিজ অর সাম ইংলিশ মুভিজ লাইক নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। আমি তো সেটাই বলবো, সেগুলোর কথা বলতে চাই। তো আমি তো সেটাই বলবো, কারণ লোকে বলবে কোর্স করো, ইয়ে করো, বাট এটা কোর্স করে হয় না। আমি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি তোমার তাই বলবো যে ইউ শুড গো ফর নেটফ্লিক্স। তুমি জাস্ট নেটফ্লিক্সে তুমি যত মুভি সিরিজ রয়েছে তুমি দেখো, তোমার ইংলিশ আপনি ডেভেলপ হয়ে যাবে। বিকজ অ্যাজ আ ইন্ডিয়ান we are taught English from our birth. I mean, I just remember like when I was like 4 years in nursery. From that time to now, we have been taught English in our schools. So that's the greatest plus point for us, for Indians. এটার ক্ষেত্রে ইন্ডিয়ানদের ইংলিশে এটা অতটা প্রবলেম হয় না কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান যদি তোমার বলি আইএলটিএস এর ক্ষেত্রে। তো এটা একটা আর কি পয়েন্ট তোমার আসে। আর হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে তুমি যদি সিবিটি দাও, তাহলে সিবিটি ক্ষেত্রে লিসেনিং পার্টে যেমন তোমাকে হেডফোন দেওয়া হবে, আর রাইটিং পার্টে তোমাকে কিবোর্ডে টাইপ করে তোমাকে সব লিখতে হবে। আইএলটিএস এর 4টে পার্ট, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং পার্টে তোমাকে হেডফোন দেওয়া হবে, একটা অডিও প্লে হবে,
তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন্স থাকবে তোমার স্ক্রিনে, তোমাকে টাইপ করে ওটাকে অ্যান্সার তোমার দিতে হবে। রিডিং পার্টে হচ্ছে তোমাকে সাইডে রিডিং করে মানে নর্মাল যে প্যাসেজ রিড আউট যেটা হয়, তোমাকে কোয়েশ্চেন তোমার লিখতে হবে। রাইটিং পার্টে তোমাকে একটা প্যাসেজ তোমাকে কিছু বিষয় তোমার লিখতে হবে রচনা রেখার মতনই। আর স্পিকিং পার্টের ক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়ালিটার থাকবে তোমার সামনে বসে, যার সাথে তোমার একটা স্পিকিং সেশন চলবে। সেই সেশনটা 10 মিনিটস টু 15 মিনিটস এর সেশন। এবার কেউ যদি সিবিটি দেয়, কম্পিউটার বেসড দেয়, তাহলে তাকে অনেক সুবিধা প্রোভাইড করা হচ্ছে, যেমন হেডফোন দেওয়া হচ্ছে ফর লিসনিং এইসব কিছু। বাট কেউ যদি নর্মাল পেপার বেস দেয়, তাহলে পেপার বেসে কিন্তু ওরা কিন্তু লিসনিং এর জন্য হেডফোন দেয় না, ওরা কিন্তু স্পিকার চালিয়ে দেয়। স্পিকার চালাতে কিন্তু চালালে কিন্তু মুশকিল হয় যথেষ্ট। ওরা জাস্ট একটা ক্লাসরুমে 15 জন স্টুডেন্ট বসে আছে, ওরা সাইডে একটা জাস্ট স্পিকার চালিয়ে দিল, ওটা যথেষ্ট প্রবলেম হয়। সেই জন্য আমি তো সাজেস্ট করবো যে সিবিটিটা তোমার দিবে। আচ্ছা। একটা আইএলটিএস বছরে কভার দেওয়া যায়? আইএলটিএস বছরে অনেকবারই দেওয়া যায়, আইএলটিএস এর ক্ষেত্রে কোনো ইয়ে কিন্তু নেই, বললে মানে প্রতিদিনই দেওয়া যায় প্রতিদিনই দেওয়া এমন যায়। একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা মিনিমাম মানে বেসিক মার্কসটা কত, মানে আইএলটিএস এর ক্ষেত্রে কোনো বেসিক মার্কস তোমার থাকে না। মানে এটা শুরু হয় হচ্ছে মানে এখানে ব্যান্ড হয় আসলে, এখানে 1 থেকে শুরু করে 10 ব্যান্ড হয়, কেউ 4 এর নিচে কেউ ব্যান্ডে পায় না। বাট 6 থেকে 6.5 ব্যান্ড যদি থাকে তাহলে সব জায়গাতে অ্যাকসেপ্টেবল হয়। আইএলটিএস টা তো কিছুই না, মানে আইএলটিএস এর অ্যাকসেপ্টেবিলিটি হচ্ছে 6 to 6.5, মিনিমাম 6 6 to 6.5। 6 to 6.5, আচ্ছা। 6 তো ঠিক বড় চলে না। হ্যাঁ, এই জন্য আমাকে তোমার দুবার আইএলটি দিতে হয়েছিল। হ্যাঁ, আমাকে আরেকবার বলো যে আইএলটিএস ছাড়া আর কি কি এই ধরনের পরীক্ষা আছে, মানে এর মাধ্যমে যাওয়া যায়? হ্যাঁ, যেটা আগে বললাম যে আইএলটিএস ছাড়া আরো হচ্ছে টয়েফেল, যেটা শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে ভ্যালিড। তাছাড়া আছে হচ্ছে ডুওলিঙ্গো। ডুওলিঙ্গোর নামে এখন অনেকেই শুনেছে হয়তো যে ডুওলিঙ্গো হয়তো ইংলিশ শেখায় বা ইয়ে করে, অনেক ল্যাঙ্গুয়েজ শেখায়, এদের নিজেরও একটা টেস্ট আছে। বাট এটাও শুধুমাত্র ওই ইউএস এর ক্ষেত্রেই ভ্যালিড হচ্ছে। তাছাড়া আরেকটা আছে হচ্ছে পিটিই। পিটিইটা আবার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা ভ্যালিড। এটা ইউকে এর ক্ষেত্রে বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে অতটা ভ্যালিড তোমার নয়। স্পেশালি টক অ্যাবাউট ইউরোপিয়ান কান্ট্রিজ এর ক্ষেত্রে, যেগুলো ইইউ কান্ট্রিজ, যেগুলো শ্যাঙ্গেন কান্ট্রিজ এর ক্ষেত্রে পিটিই কিন্তু ভ্যালিড নয়, তোমাকে আইএলটিএস দিতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা, আমার যদি পাসপোর্ট না থাকে আমি কি আইএলটিএস দিতে পারবো? না, আইএলটিএস দেওয়ার জন্য একটা ইন্টারন্যাশনাল আইডেন্টিটির প্রয়োজন। তো আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এসবে আর কি আইএলটিএস তোমার দেওয়া যায় না। আইএলটিএস দেওয়ার যেহেতু জন্য ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ, যেহেতু ওটা যে তুমি কোত্থেকে দিচ্ছ এটা একটা রেজিস্টার করতে হয়। একবার আইএলটিএস দিলে আইএলটিএস এর ওয়েবসাইটে একবার রেজিস্টার হয়ে যায়। তো এটার জন্য পাসপোর্ট ম্যান্ডেটরি বানানো, যে পাসপোর্ট ছাড়া আইএলটিএস তোমার দেওয়া যায় না। হ্যাঁ। আর এজেন্সিগুলোকে রিলাই করতে হবে। আচ্ছা, সরকারি সংস্থা এক্ষেত্রে কি কিছু আছে যে যারা এইসব কাজগুলো সাহায্য করে? ঠিক সরকারি বলতে পারবো না, বাট যেমন আমি বললাম কিছু সংস্থা আছে যেগুলো কিছু গভর্নমেন্টের ফান্ডেড হয়, যেমন কিছু রয়েছে যেগুলো লাইক অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফান্ডেড, কিছু রয়েছে যেগুলো লাইক ব্রিটিশ গভর্নমেন্ট ফান্ডেড, মানে যারা হয়তো আবার কিছু রয়েছে যেগুলো ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট টাই আপ করেও আর কি তোমার করে। তো যেমন আমি কিছু এক্সাম্পল তোমার দিই, মানে যারা লাইক ফ্রিতে তোমার করে এগুলো, সেগুলো হচ্ছে যেমন আইডিবি বলতে পারে। আমি আইডিবির সাথে তোমার যাচ্ছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো আইডিবির সাথে। তাছাড়া ক্যামাক আছে, লেভারেজ এডুকেশন আছে, এরা সবাই ফ্রিতে তোমার করে। আর তাছাড়া মানে অনেক এজেন্সি রয়েছে। আইডিবি ফ্রিতে করে, আইডিবি কোনো চার্জ তোমার নেয় না, ওরা 1 পয়সাও চার্জ তোমার নেবে না, ওরা পুরোপুরি ফ্রিতে তোমার করাবে। আইডিবি ফ্রিতে করাবে, ক্যামাক আছে ফ্রিতে করাবে। বলতে কি করাবে? মানে ওরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেস অবধি ওরা সবকিছু ফ্রিতে করিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, স্টুডেন্টকে করিয়ে দেয়, মানে ভিসা প্রসেস অবধি ওরা সবকিছু ফ্রিতে ওরা তো করিয়ে দেবে। আর আইএলটিএস কতদিন ভ্যালিড থাকে? একবার টয়েফেলও একই, প্রত্যেকটা পরীক্ষাই ভ্যালিডিটি একই? টয়েফেলটা আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি নিজে দিইনি টয়েফেল। তো আমি যদি আইএলটিএস এর যদি কথা বলি, আইএলটিএস একবার দিলে 2 থেকে 2.5 বছর অবধি ভ্যালিড তোমার থাকে। তো 2 থেকে 2.5 বছর তোমাকে আর কোনো আইএলটিএস তোমার দিতে হচ্ছে না। আর ধরো আইএলটিএস দিয়ে আমি কোয়ালিফাই করলাম, তাদের এখানে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার মতো এরকম মানে একবার কোয়ালিফাই করার পর ধরে নিলাম 6 to 6.5 আমি মিনিমাম কাট মার্ক পেলাম, তাহলে ব্যান্ড মার্ক পেলাম, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ড ওয়াইড মানে কটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো? আমি যতগুলো চাইবো, বিকজ 6.5 যদি কারো হয়ে যায়, 6 to 6.5। আচ্ছা, প্রথম কথা যদি আমি বলি এখানে কিছু ছাড় আসে।
আমি যদি বলি হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, স্পেশালি দুটো কান্ট্রি বলবো, ইউএস আর ইউকে। এই কান্ট্রিজ যেমন আইএলটিএস ছাড়াও হয়ে যাবে অ্যাপ্লিকেশন, এবং এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন না, এখানে ভিসাও আইএলটিএস ছাড়াও হয়ে যাবে ইউএস আর ইউকে তে। মানে তার ক্রাইটেরিয়া কি? তার ক্রাইটেরিয়া তোমাকে ইংলিশে মোর দ্যান 85 পেতে হবে ইন ইউর বোর্ড এক্সামিনেশন। আর যদি আমি বলি বাকি সব কান্ট্রিজের ক্ষেত্রে, তোমার যদি 6.5 থাকে আইএলস এ, স্কোরটা যদি মোটামুটি 70% থেকে 85 বা তার উপরে যদি থাকে, তাহলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যারাউন্ড লাইক তুমি যদি 5খানা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো কেউ, তাহলে সে 3খানা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়ে যাবে। হ্যাঁ, এবার সেটা দেখতে হবে তার স্কোরের উপর, যে সে 97% পেয়েছে সে হয়তো সে অক্সফোর্ডে পাবে, কেমব্রিজে পাবে। যে সে 82% পেয়েছে সে হয়তো কিংস কলেজ লন্ডন পাবে। যে সে 72% পেয়েছে, 75% পেয়েছে, সে হয়তো লাইক 400 to 500 কলেজ তোমার পাবে। যেমন আমার ইউনিভার্সিটি যদি বলে, আমার র্যাঙ্কিং ইউনিভার্সিটি তোমার 400। তো আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ। তো আমি তো টপ গ্রেডের স্টুডেন্ট না, যারা 97% পেয়েছে, কারণ আমি মোটামুটি ভালোই করেছি আমি। তো আমি যে ইয়েতে পেয়েছি, আমি যেমন ইউনিভার্সিটি অফ গ্রিনিচে পেয়েছি, সেটা যেমন 400 র্যাঙ্ক আমার ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তো যে যেমন ইয়েতে পাবে সেই সেরকম ইউনিভার্সিটি পাবে। বাট কেউ যদি 700-র মধ্যে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর, ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি যদি পাই, দেন ইটস রিয়েলি গুড এন্ড এনাফ। এই সরি, এই ফরেন ইউনিভার্সিটি গুলোর যে একাডেমিক উইন্ডো গুলো হয়, হ্যাঁ। সেটা কি একাডেমিক ইয়ারে অনুযায়ী হয়? মানে জানুয়ারি টু ডিসেম্বর এরকম ভাবে হয়? মানে একাডেমিক উইন্ডো বছরে কবার হয়? একাডেমিক উইন্ডো বলতে গেলে হচ্ছে অনেক ভাবে হয়। ইনিশিয়ালি যত আমি কান্ট্রিজ বলি না কেন, দুটো একাডেমিক উইন্ডো হয়। একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, যেটা সেপ্টেম্বরে যারা হয়তো মানে আমাদের যদি কথা বলি, মার্চ মাসে এইচএস দিল, তারপর তাদের জুলাই মাসে তাদের রেজাল্ট বেরোলো, তারা সেপ্টেম্বরে তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। আরেকটা হয় হচ্ছে জানুয়ারি ইনটেক, যেটাকে কোনো জায়গায় উইন্টার ইনটেক বলে, কোনো জায়গায় সেটা জানুয়ারিতে হয়, কোনো জায়গায় সেটা ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে হয়, সে জায়গায় বলা হচ্ছে স্প্রিং ইনটেক। মানে বলতে গেলে এই একই জিনিসটা। এই দুটো হচ্ছে মেজর ইনটেক হয়। আচ্ছা। এবার কম্পারেটিভ টু সেপ্টেম্বর ইনটেক, জানুয়ারি ইনটেক বা উইন্টার ইনটেকে, মানে উইন্টার ইনটেক বা স্প্রিং ইনটেকে স্টুডেন্টস কম আর কি অ্যালট করে কম্পেয়ার টু সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেক হচ্ছে লার্জেস্ট ইনটেক। তাছাড়াও অনেক ইনটেক রয়েছে, যেমন সামার ইনটেক আছে কিছু কিছু, যেগুলো মে মাসেও ইনটেক হয়, সেটাকে বলা হচ্ছে সামার ইনটেক। সেখানে ক্ষেত্রে হচ্ছে যারা আছে জানুয়ারিতে, যারা আছে জানুয়ারিতে তোমার ঢুকেছে, বাট তারা কোর্স চেঞ্জ করেছে বা ইউনিভার্সিটি লেফট করেছে, ইউনিভার্সিটি তো সিটটা তোমার খালি থেকে গেছে, তো ইউনিভার্সিটি তাদেরকে ওই আরেকটা ইনটেক করে তোমার দিয়ে দেয়। সেখানে সব ইউনিভার্সিটি ওপেনও তোমার হয় না, মানে সেখানে কিছু সিলেক্টেড ইউনিভার্সিটি স্ট্যান্ড বাই রইলো, হ্যাঁ। লিস্টে রইলো স্ট্যান্ড বাই, নিশ্চয়ই। সেখান থেকে তাদের পুনম, হয়তো যাওয়া এবার হবে। তুমি আমাকে বলো যে তুমি আইএলটিএস পরীক্ষায় যে দুবার পরীক্ষা দিয়েছিলে, একবার 6, একবার 6.5 পেলে, এরপরে এই নাম্বার পাওয়ার পরে তুমি পরপর কি কি স্টেপ নেওয়া শুরু করলে, নিয়ে এগিয়ে গেলে, এটা তুমি আমার হ্যাঁ, দর্শকদের এটা একটা কথা আছে যে আমি যদি আমার আইএলটিএস এর কথা বলি, আমাকে দুবার দিতে হয়েছিল, আনলাইক সবার মতন, লাইক মোস্ট অফ পিপলের একবারই হয়ে যায়। তো আমি আইএলটিএস এর ক্ষেত্রে আমি দুবার দিয়েছিলাম। আমার যে নর্মাল আইএলটিএস স্কোর, সেখানে আমি 6 পেয়েছিলাম। আর ইউকে যাওয়ার জন্য একটা স্পেশাল আইএলটিএস দিতে হয়, তাকে বলে ইউকে ভিআই আইএলটিএস। তো সেটা আমি দিয়েছিলাম, সেখানে আমার 6.5 এসেছিল। এবং আইএলটিএস দেওয়ার পরে আমি মানে অ্যাপ্লিকেশন গুলো আরো ভালো করে আর কি স্টার্ট করেছিলাম, বিকজ উইদাউট আইএলটিএস ভালো অ্যাপ্লিকেশন আর কি ভালো জায়গাতে অ্যাপ্লিকেশন করা যায় না। মানে মার্কস আর মানে ভালো মার্কস আর ভালো আইএলটিএস ছাড়া, মিনিমাম 6.5 ছাড়া কোথাও ভালো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন করা যায় না। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া কি ফরেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়। ইউকে এর কথা যদি বলি, ইউকে ইউএস এখানের ক্ষেত্রে আইএলটিএস এর অনেক জায়গায় দরকার পড়ে না। আমার যেহেতু অলরেডি 85 এর উপর ছিল, বাট কারণ যদি 80 থেকে 85 এর উপর এখানে থাকে, এখানে একটা প্রশ্ন আছে, তার মানে হায়ার সেকেন্ডারি মার্কসের ক্ষেত্রে বা 10+2 এক্সাম, ফাইনাল এক্সামের মার্কসে যদি ইংলিশের নাম্বারটা 85% এর উপর থাকে, না কাট অফ মার্কসটা কত সেক্ষেত্রে হ্যাঁ, ইংলিশে? ইংলিশে 100-র মধ্যে 85 এর যদি ওপর থাকে, তাহলে ইউজুয়ালি যদি কান্ট্রি, মানে যদি বলি আমি ইউএস ইউকে, এই দুটো কান্ট্রির ক্ষেত্রে আইএলটিএস তোমার লাগে না ইউজুয়ালি। আচ্ছা, বাট তাছাড়া আইএলটিএস সব জায়গাতেই আর কি তোমার লাগে, মানে তোমার 100-এ 100 থাকলেও অন্যান্য কান্ট্রিতে করলে আইএলটিএস প্রায় সব জায়গাতেই তোমার লাগে, এবং পেয়াটা আর কি ভালো।
আমি আইএলটিএস দেওয়ার পরে আমি আরো ভালো ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করলাম, যেমন ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার, যেমন ডিমনফোর্ড ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড, এসবগুলোতে যেমন আইএলটিএস আমার দরকার ছিল, এগুলোতে আমি অ্যাপ্লিকেশন করলাম আইএলটিএস নিয়ে। তারপর আমি আরো কিছু ভালো ইউনিভার্সিটিতেও করেছিলাম, যেমন কিংস কলেজ লন্ডন। আমি জানতাম হয়তো ওখানে আমি পেতাম না, ঠিক আছে, ওখানে পাওয়ার জন্য লাইক মিনিমাম 97% মার্কস আর কি তোমার লাগে। হুম। তো আমি তাও আমি অ্যাপ্লিকেশন তো করেছিলাম কিংস কলেজ লন্ডনে। তারপর এই আমি ইউনিভার্সিটি গুলোতে অ্যারাউন্ড লাইক 7 থেকে 8টা আমি টোটাল অ্যাপ্লিকেশন করেছিলাম আফটার গিভিং মাই আইএলস। আচ্ছা সো আমার আইএলস দেওয়ার পর বা আমার আইএলটিএস দেওয়ার পর আমি 7 থেকে 8টাতে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সেখান থেকে পজিটিভ রিপ্লাই আমি 4খানা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম। হুম বাট এবার আচ্ছা, প্রথম কথা তো আমি ছিলাম একজন লেট অ্যাপ্লিকেন্ট এই বছরের জন্য। হুম মানে ইউজুয়ালি যেটা হয় যে স্টুডেন্টরা যারা আহ, মানে যে ইনটেকে যায়, হুম। সেই ইনটেকের আগের 1 বছর থেকে আর কি স্টার্ট করে দেয় অ্যাপ্লিকেশন করা। এবার আমি আমার 2022-এ ক্লাস 12-এর এক্সামটাকে তোমার প্রেফারেন্স দিয়েছি। এই জন্য হুম আমি 2022-এ শুধুমাত্র ক্লাস 12-এর এক্সাম নিয়ে তখন বিজি ছিলাম, আমার এইচএস এক্সাম নিয়ে। হুম হুম। আর যদি বলি আমি 2023, তাহলে 2023 থেকে আমি আর কি অ্যাপ্লিকেশন করা, শুরু করো। আইএলটিএস দেওয়া এসব শুরু করেছি, হ্যাঁ। হুম তো আমার কাছে আসলে হাতে একদম লাস্টে কোনো অত অপশন ছিল না পড়ে। হুম। তো যেগুলোতে ছিল আমি অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে থেকে 4খানাতে আমি পজিটিভ রিপ্লাই পেয়েছিলাম। বাট তার মধ্যে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ যেটা আমি চুজ করেছি, সেটা সব থেকে ভালো আর কি, উইথ রেসপেক্ট টু উইথ অল এক্সপেক্টস। এই ইনফরমেশন গুলো আমরা মানে হুম। যে স্টুডেন্টরা গুগলের মাধ্যমেই পেতে পারে নাকি, না অন্য কোনো হ্যাঁ মাধ্যম হ্যাঁ, আছে? এখানে এটা ইন্টারনেটে সবকিছু আছে। তো কথাটা হচ্ছে, যারা প্রথম প্রথম স্টার্ট করে, হুম যারা একদম প্রথম প্রথম আর কি এইসব মানে কাজগুলো আর কি স্টার্ট করে, যে আমরা অ্যাপ্লিকেশন করব, হুম আমরা ফরেনে যাব, তাদের ক্ষেত্রে রেকমেন্ডেড কোনো এই ফ্রি যেগুলো মানে যারা এই ফ্রি যে কনসালটেন্সি গুলো আছে, এদের কাছে একবার গিয়ে একবার কনসাল্ট করা। ফ্রি বিকজ প্রথম কনসালটেন্সি প্রথম গুলোর মধ্যে মানে ভালো মানে কে কে আছে মানে আমি যদি বলি ফ্রি এর ক্ষেত্রে, আমি কাউকে স্পন্সর করছি না, বাট না যদি বলি সত্যি ফ্রি এর ক্ষেত্রে, হুম হুম যেমন আইডিপি আছে। আইডিপি আমি আমি নিজে আইডিপি থ্রু করেছি। আমার সব কাজ আইডিপি রিয়েলি ভেরি হেল্পফুল। ফ্রি মানে ভারত ভারত সরকারের কোনো সংস্থা? না, এটা আসলে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। আচ্ছা, আইডিপিও হচ্ছে, আমি যেটা হয়তো আগেও মেনশন করেছি, যে আইডিপিও হচ্ছে আইএলস আর কি, মানে আইডিপি আর কি আইএলস এ তোমার কন্ট্যাক্ট করে। হুম তো এটা আর কি অস্ট্রেলিয়ান একটা তোমার কোম্পানি, যেটা অস্ট্রেলিয়া আর ইউকে গভর্নমেন্ট আর কি ফান্ড করে আইডিপি কে। আচ্ছা এছাড়াও কিছু আরো অর্গানাইজেশন আছে, যেমন লেভারেজ এডুকেশন আছে, ওরাও ফ্রিতে করে। যেমন ক্যামাক আছে, এরাও ফ্রিতে করে। তো এদের সাথেও আর কি কথা বলে দেখতে পারো, মানে বা এরাও আর কি সবই সেম। বাট আমি যেমন আমার নিজের অ্যাপ্লিকেশন থ্রু আইডিপি করেছি, তো হ্যাঁ আমি বলতে পারি যে আইডিপি ঠিক আছে, ভালো। আচ্ছা আচ্ছা। সরি, ওকে কৌনক, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আর উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ। আশা করি দেশের মুখ উজ্জ্বল করবে। থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ আছে, ভেরি মাচ। ওকে ওকে, নিশ্চয়ই। ভালো থেকো।